DW জার্মানির একটা চ্যানেল, ওদের একটা রিপোর্ট পড়লাম যে বিএনপি প্রায় 1800 জন নেতাকর্মীকে শোকজ করা হয়েছিল এবং তার ভিত্তিতে অলমোস্ট 1000 জনের উপরে বহিষ্কার করা হয়েছে, 500 জনকে সাসপেন্ড করা হয়েছে, বা এই সাসপেনশন অর্ডার তারা যদি তাদের কোনো কাজের মাধ্যমে প্রুভ না করতে পারেন তাদেরকেও বহিষ্কার করা হবে, যে তারা যদি প্রুভ না করতে পারেন যে তারা আসলে দোষী না, এবং অনেককে ওয়ার্নিং দেওয়া হয়েছে। সো এটা কিন্তু একটা জার্মান মিডিয়ার রিপোর্ট। অনেকেই আশঙ্কা করছেন যে বাংলাদেশে অস্বাভাবিক কিছু সংঘর্ষ হতে পারে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে লাস্ট কিছুদিন ধরে দেখছি যে কিছু কিছু অপপ্রচার চালিয়ে এমন একটা সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে গত জুলাইয়ে যখন আমরা সব রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ, ছাত্ররা সবাই একসাথে ছিলাম, যে শুধুমাত্র একটি বছরের ব্যবধানে সবাই আলাদা আলাদা হয়ে গিয়েছে এবং এক একজনের পজিশন এক এক রকম হয়ে গিয়েছে। কিন্তু আমরা মনে ভুলে যাচ্ছি যে আমাদের শত্রু কিন্তু ছিল একজন, যারা ফ্যাসিস্ট একটা গভর্নমেন্ট, যারা 15 বছর রুল করেছিল। সো আমরা এই যে সংঘর্ষ বা এই আমাদের যে একটা মতানৈক্যের ফাটল ধরেছে, এটাকে রিপেয়ার করা খুব জরুরি হয়ে পড়েছে। কারণ যদি আমরা না করতে পারি বা যদি আমরা ব্যর্থ হই, সেক্ষেত্রে কিন্তু আবার সেই ফ্যাসিস্টদের ফিরে আসার একটা সুযোগ তৈরি করে দিচ্ছি আমরা। সো এক্ষেত্রে আমি মনে করি যে সবাইকে একটু ম্যাচিউরলি অ্যাক্ট করতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি, ওনারা খুব সংযমের পরিচয় দিয়েছেন, এবং আপনি যদি রিসেন্ট ঘটনাগুলো পর্যালোচনা করেন তো দেখবেন যে তারা অনেক ধৈর্য এবং সংযমের সাথেই মোকাবেলা করছেন, এবং ওনাদের সাথে কম্পেয়ার করলে অন্যান্য যে দলগুলো তাদের বিরুদ্ধে কথা বলছে তাদের মধ্যে কিন্তু সেই ধরনের পরিশীলিত মার্জিত ভাষা দেখা যাচ্ছে না। অনেক আজে বাজে কথা হচ্ছে, অনেক অশ্লীল কথাবার্তা বলা হচ্ছে, যেগুলো আসলে খুবই ভয়ঙ্কর। এবং আমরা কিন্তু আমাদের বাংলাদেশ 2.0 বা গত জুলাই বিপ্লবের আমাদের যে স্পিরিটটা ছিল যে বাংলাদেশকে বেটার করতে হবে, আমরা কিন্তু সেখান থেকে আবার পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সাম্প্রতিক চাঁদাবাজি এবং বিএনপির অবস্থান সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আমি এখানে বলবো যে সাম্প্রতিক যে চাঁদাবাজিগুলো হচ্ছে, এর মধ্যে অবশ্যই অনেক জায়গায় আমরা হয়তো খবরে বা মিডিয়াতে দেখছি যে বিএনপির অনেক কর্মী বা ছোটোখাটো নেতা পর্যায়ের অনেকের ইনভলভমেন্ট আছে। সো এক্ষেত্রে এটা দায় এড়ানোর সুযোগ নাই, কিন্তু সেই সাথে আমরা কিন্তু এটাও দেখেছি। আমি আজকে DW জার্মানির একটা চ্যানেল, ওদের একটা রিপোর্ট পড়লাম যে বিএনপি প্রায় 1800 জন নেতাকর্মীকে শোকজ করা হয়েছিল এবং তার ভিত্তিতে অলমোস্ট 1000 জনের উপরে বহিষ্কার করা হয়েছে, 500 জনকে সাসপেন্ড করা হয়েছে, বা এই সাসপেনশন অর্ডার তারা যদি তাদের কোনো কাজের মাধ্যমে প্রুভ না করতে পারেন তাদেরকেও বহিষ্কার করা হবে, যে তারা যদি প্রুভ না করতে পারেন যে তারা আসলে দোষী না, এবং অনেককে ওয়ার্নিং দেওয়া হয়েছে। সো এটা কিন্তু একটা জার্মান মিডিয়ার রিপোর্ট। গত 15 বছরের টেনিউর চিন্তা করে যখন কোনো কিছু হতো, আওয়ামী লীগ কী করতো? আওয়ামী লীগ সরাসরি ডিজোন করে দিত। তারা বলতো যে না, এই লোক আমাদের না, বা এখানে আমাদের কোনো ইনভলভমেন্ট নাই, অথবা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু বিএনপি টপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের যে নেতা বা কর্মীরা এদের মধ্যে ইনভলভ, তারা কিন্তু স্বীকার করছেন এবং খুব দ্রুত অ্যাকশন নিচ্ছেন। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটা যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, সেটা হচ্ছে যে আমরা তো ক্ষমতায় নাই, তাহলে বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন তারা কেন বিএনপির যেসব নেতাকর্মী, বা আসলেও তারা আদৌ বিএনপির নাকি আওয়ামী লীগের লোকজন তাদের মধ্যে ঢুকে গেছে, সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ। সো এদেরকে কেন চিহ্নিত করে সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না, সেটাও কিন্তু মাননীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রশ্ন রেখেছেন। সো আমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে বিএনপি অন্যান্য অনেক রাজনৈতিক দল বা অন্যান্য সময়ে যারা ক্ষমতায় ছিলেন বা বৃহৎ রাজনৈতিক দল ছিলেন তাদের চেয়ে অনেক বেশি সংযমের পরিচয় দিয়েছেন, অনেক বেশি ম্যাচিউরিটির পরিচয় দিয়েছেন। সো আমি বলবো যে এটা একটা ভালো লক্ষণ, কিন্তু এই সাথে এটাও কিন্তু সত্য যে বিএনপির অনেকেই কিন্তু নিজেদেরকে অনেক পাওয়ারফুল ভাবছেন এবং এইসব চাঁদাবাজি এবং অন্যান্য অনেক ক্রাইমের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, দখলদারিত্ব থেকে শুরু করে। সো আমি বলবো যে বিএনপি যেটা করছেন এটাকে আরও বেশি করে এবং এটাকে বন্ধ করা, যাতে করে সামনে বিএনপি দেশের জন্য ভালো কিছু করতে পারে। একটা জিনিস যদি পর্যালোচনা করেন তখন দেখবেন যে এর ইতিপূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ছিলেন, উনি কিন্তু নিজের কোনো নেতাকর্মীকে ছাড় দেন নাই। উনি সবসময় যারা অন্যায় করেছিলেন তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নিতে কখনো পিছুপা হন নাই। তো আমরা যদি
বেগম খালেদা জিয়ার আমলের কথাও বলি, আমরা এই পূর্ববর্তী 2001 থেকে 2006 সালে আমরা দেখেছি অপারেশন ক্লিন হার্টের সময় কি পরিমাণ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিএনপি আমরা তাদের ইতিহাস পর্যালোচনা করে দেখব যে তারা কিন্তু অনেক সময় তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছে, যেটা আমরা আওয়ামী লীগের মধ্যে দেখিনি। তারা সবসময় তাদেরকে ডিফেন্ড করেছে এবং মনস্টার হতে দিয়েছে, কিন্তু বিএনপি এটা দেয় নাই। তো এটা থেকে বিএনপির নেতাকর্মীরা যারা আজকে চিন্তা করছেন যে আমরা অনেক পাওয়ারফুল হয়ে যাব, আমরা আওয়ামী লীগের মতো আবার ফ্যাসিস্ট একটা পজিশনে চলে যাব, তাদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার দল, এবং এখন বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছেন, উনিও কিন্তু বলিষ্ঠ নেতৃত্ব। কাজেই ওনার যখন সময় আসবে উনিও কিন্তু অবশ্যই তাদের বিরুদ্ধে ওই ধরনের ব্যবস্থাই নেবেন এবং দেশকে পরিশুদ্ধতার দিকে এগিয়ে নিয়ে যাবেন। 2024 সালের জুলাই মাসে ববি হাজ্জাজ এবং এনডিএম এর ভূমিকা কেমন, এবং এখনো জুলাই মাস চলছে, অর্থাৎ জুলাই টু জুলাই সার্বিকভাবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, গত 1 বছর আগে এই সময় জননেতা এনডিএম এর মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ সাহেব একজন শুধুমাত্র রাজনীতিবিদ হিসেবে না, উনি কিন্তু প্রথম রাজনৈতিক নেতৃত্ব যিনি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে নেমে এসেছিলেন, ব্র্যাক এবং ইস্ট ওয়েস্টের স্টুডেন্টদের সাথে রাস্তায় নেমেছিলেন শিক্ষক হিসেবে, যে আমার ছাত্রদের গায়ে গুলি চালানোর আগে আমাকে গুলি করো, এই কথা বলেছিলেন আমার চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। উনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং কোনো রাজনৈতিক নেতৃত্ব বা একজন চেয়ারম্যান হিসেবে না, উনি শিক্ষক হিসেবে, উনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটিকে ওন করে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে দাঁড়িয়ে রাবার বুলেট খেয়েছেন, হামলার শিকার হয়েছেন সরকারের পালিত সন্ত্রাসী এবং পুলিশের। এবং শুধুমাত্র উনি না, আমাদের এনডিএম এর অসংখ্য নেতাকর্মী, আমাদের ছাত্র আন্দোলনের প্রেসিডেন্ট যিনি, উনি গ্রেফতার হয়েছিলেন, আমাদের যুব আন্দোলনের অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এবং এনডিএম কিন্তু শুধুমাত্র তখন মাঠে ছিল সেটাও না, এনডিএম ইন্টারন্যাশনাল অনেক যোগাযোগও মেনটেন করেছে তখন, বিভিন্ন বিদেশি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকারকে এই দেশে যে অন্যায় হচ্ছে এই ধরনের অনেক তথ্য সরবরাহ করে এনডিএম একটা ভূমিকা রেখেছিল গত জুলাইয়ের আন্দোলনে। এনডিএম এর পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু, এবং এই এনডিএম এর এই যে সফলতা তার অগ্রভাগে ছিলেন আমাদের সংগ্রামী চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ, যিনি একজন মানুষ হিসাবে, একজন শিক্ষক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তিনি চিন্তা করেন নাই যে আমি কোন দল ওন করি, আমি কোন পার্টিকুলার একটা সেগমেন্টকে রিপ্রেজেন্ট করছি কিনা। উনি সর্বোপরি ওনার ছাত্রদের বিরুদ্ধে যখন হামলা হচ্ছিল তার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন যে আমাকে আগে গুলি করো, আমার ছাত্রদের না। অনেকেই বলছেন নির্বাচনের পেছনের ষড়যন্ত্র চলছে, আপনি কি তাই মনে করেন? নির্বাচন পেছনের ষড়যন্ত্র তো আসলে চলছে, কারণ এই নির্বাচনটা আমরা শুনেছিলাম যে আগে দেয়া হবে, তারপরে আস্তে আস্তে এটা টানতে টানতে কিন্তু এটা আগামী এপ্রিল বলা হয়েছিল, এবং তারপরে আমরা দেখলাম একটা সুন্দর বৈঠক হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে ফেব্রুয়ারির একটা কথা আসছে। তো এই ফেব্রুয়ারিতে কিন্তু আসলে হয়ে যাওয়া উচিত, কারণ আমরাও মনে করি যে এর বেশি আর কোনো যৌক্তিকতা নাই যে এটাকে পিছানোর। কিন্তু তারপরেও বিভিন্ন রাজনৈতিক দল সংস্কারের কথা বলে এটাকে পিছাতে যাচ্ছেন, কিন্তু তারা আসলে কি অ্যাচিভ করতে যাচ্ছেন এটা আমি বুঝতে পারছি না। কারণ 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, মানুষ এখন ভোট দিতে চাচ্ছে, এবং তারপরেও এই নির্বাচন পিছিয়ে এই যে দেশের অরাজক পরিস্থিতি, প্রত্যেক দিন মব হচ্ছে। আমি গতকালকেও দেখলাম যে মহাখালীর সামনে সিএনজি অটোরিকশার একটা প্রোটেস্ট হলো এবং পুরা ঢাকা শহর জ্যাম হয়ে গেল। এগুলা যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক সরকার না আসলে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, এটা তো সাধারণ মানুষ বুঝছে। এই জন্যই সাধারণ মানুষ নির্বাচন চায় এবং এটাকে পিছিয়ে দেওয়ার আর কোনো যুক্তিযুক্ত কারণ থাকতে পারে না। একটি নতুন রাজনৈতিক দল এনসিপি, তাদেরকে অনেকেই চিলড্রেন পার্টি বলছে, এটা কি কোনো রাজনৈতিক ভাষা হতে পারে? আপনি কি মনে করেন? আমি আসলে চিলড্রেন পার্টি ওনাদেরকে বলবো না, কারণ ওনাদের অনেক ম্যাচুরিটি, ওনারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, ওনাদেরকে আমরা সম্মান করি, কিন্তু এখন ওনারা অনেক ইম্যাচুরিটি দেখাচ্ছেন। কিন্তু এই ইম্যাচুরিটির মধ্যে মনে হয় অনেক পিছনে অনেক বেশি বুদ্ধিও কাজ করছে, অনেক সময় ওভার কনফিডেন্স কাজ করে। সো চিলড্রেন পার্টি বলাটা আসলে ঠিক হবে না, কারণ ওনাদের, আমি তো মনে করি ওনারা অনেক বেশি বুদ্ধিমান এবং বেশি বুদ্ধি করেই ওনারা চাচ্ছেন যে নির্বাচন পিছানো এবং অন্যান্য অনেক কিছু। তো ওনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দেশের ভালোর জন্য কাজ করুন, বারবার
একটা শত্রু বানিয়ে লাভ নেই। আপনারা কিন্তু গত 1 বছরে সব জনগণের কাতারে ছিলেন, কিন্তু এখন যদি একটা নির্বাচন হয়, আপনারা কি নির্বাচন দিয়ে আসলে ক্ষমতায় আসতে পারবেন? সেটা আপনারা নিজেদেরকেই প্রশ্ন করে দেখুন। এবং যদি আপনারা মনে করেন যে একটা সুষ্ঠু নির্বাচন হলে আপনারা ক্ষমতায় আসতে পারবেন, তাহলে আমি মনে করি যে আপনাদের নির্বাচন পিছানোর কোনো মানে আপনাদের সেই নির্বাচন পিছানোর জন্য আপনারা যে বিভিন্ন ধরনের টপিক তুলে ধরছেন এবং বিভিন্ন ধরনের কাজ করছেন, বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছেন, সেই অজুহাতগুলো বন্ধ করে আপনাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে এবং চেষ্টা করা, আপনারা যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে আপনারা দেশ শাসন করবেন। সো এখানে তো আসলে বলার কিছু নাই যে আপনারা কেন নির্বাচন পিছাতে চাচ্ছেন, বা আপনারা বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে বারবার নিজেদের শত্রু বাড়াচ্ছেন। আমার মনে হয় আমাদের আসলে সৌহার্দ্যের প্রয়োজন, এবং আমরা এনডিএম এর পক্ষ থেকে আমাদের এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ, উনি সবসময় সৌহার্দ্য এবং সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পছন্দ করি। এবং এনসিপির একটা সবচেয়ে বড় আমি মনে করি যেটা দুর্বলতা, সেটা হচ্ছে যে ওনাদের অনেক ভাষা এখন মনে হচ্ছে অনেক বেশি অশ্লীল হয়ে যাচ্ছে, যেটাকে কন্ট্রোল করা দরকার। কারণ এটা একটা ম্যাচিউরড পজিশনে তারা এখন চলে গিয়েছেন। তারা যদি এখন এটাকে ঠিক না করেন, তাহলে এটা দেশের জন্য ক্ষতিকর হবে।